গল্পকথকে সকলকে স্বাগত। আমি পাপিয়া সাহা। আজ আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প বিচারক। আধুনিক পাঠকদের সুবিধার জন্য গল্পটি চলিত ভাষায় রূপান্তর করা হয়েছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প পাঠ বিচারক। অনেক উত্থান পতনের পর অবশেষে যৌবনের শেষ প্রান্তে ক্ষীরোদা যে পুরুষের আশ্রয় পেয়েছিল, সেও একদিন তাকে পুরনো ছেঁড়া কাপড়ের মতো ফেলে চলে গেল। তখন এক মুঠো অন্নের জন্য আবার নতুন আশ্রয়ের খোঁজ করতে হবে, এই চিন্তাই তার কাছে অত্যন্ত ধিক্কার বোধ হল। যৌবনের শেষে শরৎকালের মতো একটা গভীর, শান্ত ও সুন্দর সময় আসে। তখন জীবনের ফল ধরার ও ফসল পাকার সময়। সেই সময় আর উচ্ছৃঙ্খল যৌবনের চঞ্চলতা শোভা পায় না। ততদিনে সংসারের মধ্যে আমাদের ঘর বাঁধা এক প্রকার সাঙ্গ হয়ে যায়। অনেক ভালো মন্দ, সুখ দুঃখের অভিজ্ঞতা মানুষকে পরিণত করে তোলে। অধরা স্বপ্ন আর অবাস্তব আকাঙ্ক্ষার জগৎ থেকে মানুষ নিজের ইচ্ছেগুলোকে ফিরিয়ে এনে নিজের সামর্থ্যের সীমার মধ্যে স্থাপন করে। সেই সময় নতুন প্রেমের মোহ আর মানুষকে আকৃষ্ট করতে পারে না, কিন্তু পুরনো মানুষের কাছে সে আরো প্রিয় হয়ে ওঠে। তখন যৌবনের সৌন্দর্য ধীরে ধীরে ম্লান হতে থাকে, কিন্তু অন্তরের সৌন্দর্য মুখে চোখে আরো স্পষ্ট হয়ে ফুটে ওঠে। হাসি, দৃষ্টি, কণ্ঠস্বর সবকিছুতেই যেন ভেতরের মানুষটির ছাপ পড়ে। যা পাওয়া যায়নি তার আশা ত্যাগ করে। আর যারা ছেড়ে চলে গেছে তাদের জন্য শোক শেষ করে। যারা প্রতারণা করেছে তাদের ক্ষমা করে। আর যারা কাছে এসেছে, ভালোবেসেছে, জীবনের ঝড় ঝঞ্ঝা, শোক তাপ ও বিচ্ছেদের মধ্যেও পাশে রয়ে গেছে, তাদের বুকে টেনে নিয়ে পরীক্ষিত, পরিচিত ও প্রিয়জনদের ভালোবাসার নিরাপদ বেষ্টনীর মধ্যে মানুষ একটা আশ্রয় করে তোলে। সেখানে সমস্ত চেষ্টার অবসান এবং সমস্ত আকাঙ্ক্ষার পরিতৃপ্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু যৌবনের সেই কোমল গোধূলি বেলাতেও যদি কাউকে নতুন সঞ্চয়, নতুন পরিচয়, নতুন সম্পর্কের মিথ্যা আশায় আবার নতুন করে ছুটতে হয়, যদি তার বিশ্রামের জন্য কোনো শয্যা প্রস্তুত না থাকে, যদি তার ঘরে ফেরার অপেক্ষায় কোনো সন্ধ্যার প্রদীপ না জ্বলে, তবে তার মতো দুর্ভাগার কেউ নেই। যৌবনের শেষ প্রান্তে একদিন সকালে ঘুম থেকে উঠে ক্ষীরোদা দেখল তার প্রেমিক আগের রাতেই তার সমস্ত গয়না ও টাকা পয়সা চুরি করে পালিয়ে গেছে। বাড়ি ভাড়া দেওয়ার মতো কোনো সঞ্চয় নেই। 3 বছরের শিশুটিকে দুধ কিনে খাওয়ানোরও সামর্থ্য নেই। তখন সে ভেবে দেখল, জীবনের 38 বছরে সে একজন মানুষকেও সত্যিকার অর্থে নিজের করে পায়নি। এমনকি কোনো ঘরের এক কোণেও বাঁচার বা মরার অধিকার অর্জন করতে পারেনি। তার মনে পড়ল, আজও তাকে চোখের জল মুছে চোখে কাজল পরতে হবে, ঠোঁট আর গালে রং মাখতে হবে, তাকে আবার সাজতে হবে, মুখে চোখে রং মেখে বয়সের ছাপ লুকোতে হবে। হাসি মুখে অসীম ধৈর্য নিয়ে নতুন করে
কারো মন জয় করার জন্য নতুন মায়ার জাল বিছোতে হবে। এ কথা ভাবতেই ক্ষীরোদা ঘরের দরজা বন্ধ করে মেঝেতে লুটিয়ে পড়ল। বারবার শক্ত মেঝের ওপর মাথা ঠুকতে লাগলো। সারাদিন না খেয়ে প্রায় মৃতপ্রায় অবস্থায় পড়ে রইল। সন্ধ্যা নেমে এলো। প্রদীপহীন ঘরের কোণে অন্ধকার আরও ঘন হয়ে উঠল। এমন সময় কাকতালীয়ভাবে এক পুরনো প্রেমিক এসে দরজায় ধাক্কা দিতে দিতে ডাকতে লাগলো, ক্ষীরো, ক্ষীরো। ক্ষীরোদা হঠাৎ দরজা খুলে হাতের ঝাঁটা নিয়ে বাঘিনীর মতো গর্জন করে তার দিকে তেড়ে এলো। রসিক যুবকটি মুহূর্তের মধ্যেই পালিয়ে বাঁচল। ক্ষুধায় কাঁদতে কাঁদতে ছেলেটি খাটের নিচে ঘুমিয়ে পড়েছিল। এই হইচয়ে তার ঘুম ভেঙে গেল। অন্ধকারের মধ্য থেকে সে ভাঙা গলায় মা, মা বলে কাঁদতে লাগলো। তখন ক্ষীরোদা সেই কাঁদতে থাকা শিশুটিকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে বিদ্যুতের বেগে ছুটে গিয়ে কাঁচের কুয়োতে ঝাঁপ দিল। শব্দ শুনে প্রতিবেশীরা আলো হাতে কুয়োর কাছে ছুটে এলো। ক্ষীরোদা ও শিশুটিকে তুলতে বেশি সময় লাগলো না, কিন্তু তখন ক্ষীরোদা অজ্ঞান আর শিশুটি মারা গেছে। হাসপাতালে নিয়ে গেলে ক্ষীরোদা সুস্থ হয়ে উঠল। নিজের সন্তানকে হত্যার অভিযোগে ম্যাজিস্ট্রেট তাকে সেশন কোর্টে পাঠিয়ে দিলেন। জজ মোহিত মোহন দত্ত ছিলেন একজন স্ট্যাটুটারি সিভিলিয়ান। তার কঠোর বিচারে ক্ষীরোদার ফাঁসির আদেশ হলো। অভাগিনী নারীর অবস্থার কথা ভেবে উকিলরা তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো লাভ হলো না। বিচারক তাকে বিন্দু মাত্র দয়ার যোগ্য বলে মনে করতে পারলেন না। এর কারণও ছিল, একদিকে তিনি হিন্দু নারীদের দেবীর আসনে বসাতেন, অন্যদিকে নারী জাতির প্রতি তার গভীর অবিশ্বাস ছিল। তার ধারণা ছিল নারীরা সব সময় সমাজের নিয়ম কানুন ভেঙে বেরিয়ে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সমাজের শাসন একটু শিথিল হলেই আর কোনো ভদ্রঘরের নারী সমাজের বেষ্টনীর মধ্যে আটকে থাকবে না। এই বিশ্বাসেরও একটা কারণ ছিল। সেই কারণ জানতে হলে মোহিতের যৌবনের জীবনের কিছু ঘটনা জানতে হবে। মোহিত যখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়তেন, তখন তিনি বর্তমানের মোহিত মোহনের থেকে একেবারেই আলাদা মানুষ ছিলেন। এখন তার মাথার সামনে টাক, পিছনে টিকি। প্রতিদিন সকালে মুখের গোঁফ দাড়ি কাঁচা গজানো অংশ কামিয়ে ফেলেন, কিন্তু তখন তিনি ছিলেন একেবারে অন্যরকম। সোনার ফ্রেমের চশমা, সুন্দর গোঁফ দাড়ি আর সাহেবী ঢঙে ছাঁটা চুলে তিনি যেন ঊনবিংশ শতাব্দীর আধুনিক সংস্করণের কার্তিক ঠাকুরের মতো দেখতে ছিলেন। বেশভূষাতেও তিনি ছিলেন অত্যন্ত ফ্যাশন প্রিয় ও আধুনিক মনস্ক। পোশাক আশাকের প্রতি তার বিশেষ যত্ন ছিল। মদ মাংস খেতেও আপত্তি ছিল না। আর সেই ধরনের জীবনযাপনের আরও কিছু লক্ষণও তার মধ্যে ছিল। তাদের বাড়ির কাছেই এক গৃহস্থ পরিবার থাকত। সেই বাড়িতে হেমশশী নামে এক বিধবা মেয়ে ছিল। তার বয়স খুব বেশি নয়, 14 থেকে 15-র মধ্যে। দূর থেকে সমুদ্রের ধারে নীল বনানীতে ঘেরা তটভূমি যেমন স্বপ্নের মতো সুন্দর মনে হয়, কাছে গেলে তেমনটা আর থাকে না। তেমনি বৈধব্যের বেড়া জালে আবদ্ধ হয়ে হেমশশীর সংসার থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল বলে সংসার তার কাছে এক রহস্যময়
আনন্দময় জগৎ বলে মনে হতো। সে জানতো না এই পৃথিবীর জীবনযন্ত্র কত জটিল ও কঠিন। সুখ দুঃখ, বিপদ সম্পদ, দুশ্চিন্তা সংকট, আশা নিরাশা সব মিলিয়েই মানুষের জীবনে গড়ে ওঠে। হেমশশীর মনে হতো সংসারের পথ চলা যেন পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলের মতো সহজ। সামনে ছড়িয়ে থাকা পৃথিবীর সব পথই যেন প্রশস্ত ও সরল। সুখ যেন শুধু তার জানালার বাইরেই রয়েছে, আর অপূর্ণ আকাঙ্ক্ষা শুধু তার নিজের বুকের ভেতরেই বাস করে। বিশেষ করে তখন তার মনে যৌবনের নূতন হাওয়া বইতে শুরু করেছে। সেই হাওয়া যেন তার চোখে পুরো পৃথিবীকে বসন্তের রঙে রাঙিয়ে দিয়েছে। আকাশ বাতাস চারপাশে সব কিছু তার নিজের মনের আবেগে ভরে উঠেছে। পৃথিবী যেন তার হৃদয়ের চারপাশে লাল পদ্মের কোমল পাপড়ির মতো স্তরে স্তরে প্রস্ফুটিত হয়ে আছে। ঘরে তার বাবা মা আর দুই ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না। ভাই দুটো সকালে খেয়ে স্কুলে যেত, আবার স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার পর পাড়ার নাইট স্কুলে পড়তে যেত। বাবা অল্প বেতন পেতেন, তাই বাড়িতে গৃহশিক্ষক রাখার সামর্থ্য ছিল না। কাজের ফাঁকে হেম তার নির্জন ঘরের জানালার ধারে এসে বসত। এক দৃষ্টে রাস্তার লোকজনের চলাফেরা দেখত। ফেরিওয়ালারা করুণ গলায় হাঁক দিতে দিতে চলে যেত, সে তা শুনত। তার মনে হতো পথের মানুষগুলো সবাই সুখী, ভিক্ষুকেরাও স্বাধীন, আর ফেরিওয়ালারা জীবিকার জন্য কঠোর পরিশ্রম করছে এ কথা তার মনেই আসতো না। বরং মনে হতো তারা যেন এই চলমান জীবনের রঙিন মঞ্চের অভিনেতা মাত্র। আর সকাল বিকেলে কিংবা সন্ধেবেলায় সে পরিপাটি পোশাক পরা, আত্মবিশ্বাসে ভরা, সুঠাম দেহি মোহিত মোহনকে দেখতে পেত। তাকে দেখে হেমশশীর মনে হতো তিনি যেন সব সৌভাগ্যের অধিকারী, দেবরাজ ইন্দ্রের মতো একজন শ্রেষ্ঠ পুরুষ। ওই সুন্দর সুসজ্জিত উঁচু মাথার যুবকের সব কিছুই আছে, এবং তাকে সব কিছুই দেওয়া যায়। যেমন ছোট মেয়েরা পুতুলকে জীবন্ত মানুষ ভেবে খেলা করে, তেমনি হেমশশীও মনে মনে মোহিতকে নানা গুণ ও মহিমায় সাজিয়ে এক দেবতার রূপ দিয়েছিল, এবং সেই কল্পনার দেবতাকে নিয়ে নিজের মনে খেলা করত। কখনো কখনো সন্ধ্যাবেলায় সে দেখত মোহিতের ঘর আলোয় ঝলমল করছে। নর্তকীর নূপুরের ঝংকার আর নারী কণ্ঠের গান ভেসে আসছে। সেই সব রাতে সে ঘরের মেঝেতে পড়ে থাকা নড়াচড়া করা ছায়াগুলোর দিকে তাকিয়ে থাকত। তৃষ্ণার্ত জাগ্রত চোখে দীর্ঘ রাত পর্যন্ত ঘুমহীন হয়ে বসে থাকত। তার ব্যথায় জর্জরিত হৃদয়টা যেন খাঁচাবন্দি পাখির মতো বুকের খাঁচায় দুর্দান্ত আবেগে ধাক্কা মারতে থাকত। সে কি মনে মনে তার কৃত্রিম দেবতাটিকে বিলাসিতায় মত্ত থাকার জন্য দোষ দিত, নিন্দা করত? না, তা নয়। যেমন আগুন পতঙ্গকে নক্ষত্রলোকের মোহ দেখিয়ে নিজের দিকে টেনে আনে, তেমনি মোহিতের সেই আলো ঝলমলে গান বাজনায় মুখর আনন্দ উচ্ছ্বাসে ভরা ঘরটা হেমশশীকে স্বর্গের মরীচিকার মতো আকর্ষণ করত। গভীর রাতে সে একা জেগে বসে থাকত। সামনের জানালার
আলো ছায়া, সুরের মূর্ছনা আর নিজের মনের আকাঙ্ক্ষা ও কল্পনাকে নিয়ে সে এক মায়ার রাজ্য গড়ে তুলত। সেই কল্পনার রাজ্যের মাঝখানে নিজের মানুষ দেবতাকে বসিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকত। নিজের জীবন, যৌবন, সুখ দুঃখ, ইহকাল পরকাল সব কিছুই যেন বাসনার আগুনে ধূপের মতো পুড়িয়ে সেই নিঃসঙ্গ নীরব মন্দিরে তার পুজো করত। সে জানত না সামনের ওই জানালার ভিতরে আনন্দের ঢেউয়ের আড়ালে লুকিয়ে আছে গভীর ক্লান্তি, গ্লানি, পঙ্কিলতা, বিভৎস ক্ষুধা আর প্রাণ পোড়ানো যন্ত্রণা। রাত জাগা সেই আলোর ভিতরে যে হৃদয়হীন নিষ্ঠুরতার কুটিল হাসি ধ্বংসের খেলা খেলছে। দূর থেকে বসে থাকা বিধবা মেয়েটি তা দেখতে পেত না। হেম তার নিঃসঙ্গ জানালার ধারে বসে এই মায়ার স্বর্গ আর কল্পনার দেবতাকে নিয়ে সারা জীবন স্বপ্নের ঘোরে কাটিয়ে দিতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত দেবতা তারপর অনুগ্রহ করলেন, আর সেই স্বর্গ যেন কাছে আসতে লাগলো। যখন স্বর্গ একেবারে পৃথিবী ছুঁয়ে ফেলল, তখন স্বর্গটাও ভেঙে গেল। আর যে এতদিন একা বসে সে স্বর্গ গড়েছিল, সেও চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় মিশে গেল। জানালার ধারে বসে থাকা এই সরল মুগ্ধ বালিকার ওপর কখন মোহিতের লোভী দৃষ্টি পড়ল, কখন সে বিনোদচন্দ্র নামের মিথ্যার পরিচয় বারবার চিঠি লিখল, আর শেষ পর্যন্ত ভয়, উৎকণ্ঠা, বানান ভুল আর উচ্ছ্বসিত আবেগে ভরা একটা উত্তর পেল। তারপর কিছুদিন আনন্দ, সংকোচ, সন্দেহ, শ্রদ্ধা, আশা আর আকাঙ্ক্ষার ঝড় কিভাবে বয়ে গেল, তারপর প্রলয়মত্ত সুখের নেশায় চারপাশে পৃথিবী কিভাবে বিধবার চোখে ঘুরতে লাগলো, আর সেই ঘূর্ণির বেগে একসময় সমস্ত পৃথিবী কিভাবে অর্থহীন ছায়ার মতো মিলিয়ে গেল, এবং শেষ পর্যন্ত একদিন হঠাৎ সেই ঘূর্ণায়মান সংসার চক্র থেকে ছিটকে পড়ে নারীটি কিভাবে অনেক দূরে গিয়ে পড়ল, সেসব বিস্তারিত বলার প্রয়োজন নেই। একদিন গভীর রাতে বাবা, মা, ভাই আর নিজের ঘরবাড়ি ছেড়ে হেমশশী বিনোদচন্দ্র ছদ্মনামে পরিচিত মোহিতের সঙ্গে এক গাড়িতে উঠে বসল। এতদিন যে দেবমূর্তিকে সে পুজো করেছে, যখন সেই দেবতা তার সমস্ত মাটি, খড় আর রঙিন সাজসজ্জা নিয়ে একেবারে তার পাশে এসে বসল, তখন লজ্জা আর আত্মগ্লানিতে সে যেন মাটির সঙ্গে মিশে গেল। অবশেষে গাড়ি যখন ছেড়ে দিল, তখন সে কাঁদতে কাঁদতে মোহিতের পা জড়িয়ে ধরে বলল, ওগো, তোমার পায়ে পড়ে আমাকে আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে এসো। মোহিত তাড়াতাড়ি তার মুখ চেপে ধরল। গাড়ি দ্রুত গতিতে ছুটতে লাগলো। জলে ডুবে মৃত্যুর মুখে পড়া মানুষের যেমন মুহূর্তের মধ্যে জীবনের সব ঘটনা স্পষ্ট মনে পড়ে, তেমনি সেই বদ্ধ গাড়ির ঘন অন্ধকারে হেমশশীরও একের পর এক স্মৃতি ভেসে উঠতে লাগলো। তার মনে পড়ল, খেতে বসার সময় বাবা তাকে সামনে না দেখে কখনো খাবার শুরু করতেন না। মনে পড়ল, তার সবচেয়ে ছোট ভাইটি
স্কুল থেকে ফিরে দিদির হাতে খেতে ভালোবাসতো। মনে পড়ল সকালে সে মায়ের সঙ্গে বসে পান সাজত, আর বিকেলে মা তার চুল বেঁধে দিতেন। ঘরের প্রতিটি ছোট কোণ, দিনের প্রতিটি সামান্য কাজ আর চোখের সামনে উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। সেই মুহূর্তে তার শান্ত ছোট্ট সংসারটাকে স্বর্গ বলে মনে হলো। পান সাজানো, চুল বাঁধা, বাবার খাওয়ার সময় পাখা করা, ছুটির দিনে দুপুরবেলায় বাবার পাকা চুল তুলে দেওয়া, ভাইদের দুষ্টুমি সহ্য করা, এই সাধারণ কাজগুলোকে তার অমূল্য সুখ বলে মনে হতে লাগলো। সে বুঝতেই পারল না এগুলো থাকতে মানুষের আর কি সুখের প্রয়োজন হতে পারে। তার মনে হলো পৃথিবীর সব ভদ্রঘরের মেয়েরা এখন নিশ্চিন্তে নিজের বিছানায় ঘুমিয়ে আছে, নিজের ঘরে নিজের বিছানায় নির্ভয় ঘুমোনোর যে কত সুখ তা সে আগে কখনো বুঝতে পারেনি। কাল সকালে তারা নিজেদের ঘরে ঘুম থেকে উঠবে, স্বাভাবিকভাবে দিনের কাজ শুরু করবে। আর সে ঘর ছাড়া হেমশশী তার এই নির্ঘুম রাতের শেষে কোথায় গিয়ে সকাল দেখবে? আর যখন তাদের সে ছোট্ট গলির ধারের বাড়িটার উপর সকালবেলার চেনা শান্ত হাসি মাখা রোদ এসে পড়বে, তখন সেখানে কি ভয়ঙ্কর লজ্জা, কি অপমান, কি কান্না আর হাহাকার নেমে আসবে। এই ভাবতেই হেমের বুক ফেটে যেতে লাগলো। সে কান্নায় ভেঙে পড়ল, করুণ কণ্ঠে অনুনয় করতে লাগলো, এখনো তো রাত আছে, আমার মা, আমার দুই ভাই এখনো জাগেনি, এখনো আমাকে ফিরিয়ে নিয়ে চলো। কিন্তু তার সেই দেবতা কোনো কথাই শুনল না। দ্বিতীয় শ্রেণীর রেলগাড়িতে তুলে তাকে তার বহুদিনের কল্পিত স্বর্গের দিকে নিয়ে চলল। কিন্তু সেই স্বর্গ আর দেবতা খুব বেশি দিন স্থায়ী হলো না। অল্প কিছুদিনের মধ্যেই সেই দেবতা এবং সেই স্বর্গ আবার আর একটি দ্বিতীয় শ্রেণীর জীর্ণ রেলগাড়িতে চড়ে অন্য পথে চলে গেল। আর হেমশশী জীবনের গভীর কাদায় ডুবে রইল। মোহিত মোহনের অতীত জীবনের ইতিহাস থেকে শুধু এই একটি ঘটনারই উল্লেখ করলাম। লেখা একেবারে একঘেয়ে হয়ে যাবে বলে অন্য ঘটনাগুলোর কথা আর বললাম না। তাছাড়া এখন সেই পুরনো কাহিনী টেনে আনারও বিশেষ প্রয়োজন নেই। এখন সেই বিনোদচন্দ্র নামটা মনে রেখে আজও পৃথিবীতে কেউ আছে কি না তা নিয়ে সন্দেহ ছিল। এখন মোহিত খুব শুদ্ধাচারী মানুষ হয়ে উঠেছেন। তিনি নিয়মিত পূজা পাঠ করেন, শাস্ত্র আলোচনা করেন, নিজের ছোট ছোট ছেলেদের যোগব্যায়াম শেখান, আর বাড়ির মেয়েদের কঠোর শাসনের মধ্যে রেখে রক্ষা করেন। কিন্তু এক সময় তিনি একাধিক নারীর প্রতি অন্যায় করেছিলেন। সেই কারণেই হয়তো এখন নারীদের সামাজিক অপরাধের জন্য সবচেয়ে কঠোর শাস্তির পক্ষপাতী হয়ে উঠেছেন। ক্ষীরোদার ফাঁসির আদেশ হওয়ার দু একদিন পরে খাওয়া দাওয়ায় শৌখিন মোহিত জেলখানা বাগান থেকে নিজের পছন্দ মতো সবজি তুলতে গিয়েছিলেন। তার মনে কৌতূহল জাগল, ক্ষীরোদা কি তার পতির জীবনের সব অপরাধ স্মরণ করে অনুতপ্ত হয়েছে? তিনি বন্দিনীদের ঘরে ঢুকলেন। দূর থেকে বেশ জোরে ঝগড়ার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। ঘরে ঢুকে দেখলেন ক্ষীরোদা প্রহরীর সঙ্গে প্রবল ঝগড়া করছে। মোহিত মনে মনে হাসলেন, ভাবলেন মেয়েদের স্বভাবই বোধহয় এমন,
মৃত্যুর এত কাছে এসেও ঝগড়া করা ছাড়তে পারে না। এরা হয়তো যমলোকে গিয়েও যমদূতের সঙ্গে তর্ক করবে। তিনি ভাবলেন, একটু বকাঝকা আর উপদেশ দিলে হয়তো এখনো তার মনে অনুতাপ জাগানো যাবে। এই মহৎ উদ্দেশ্যে তিনি ক্ষীরোদার কাছে যেতেই ক্ষীরোদা দুহাত জোর করে করুণ স্বরে বলল, ও গো বাবু, তোমার দোহাই, ওকে বলো আমার আংটিটা ফিরিয়ে দিতে। জিজ্ঞেস করে জানা গেল ক্ষীরোদা তার চুলের মধ্যে একটি আংটি লুকিয়ে রেখেছিল। হঠাৎ প্রহরীর চোখে পড়ে যাওয়ায় সেই আংটিটা কেড়ে নিয়েছে। মোহিত আবার মনে মনে হাসলেন। ভাবলেন, কালই তো ফাঁসিতে ঝুলতে হবে, তবুও আংটির মায়া কাটে না। গয়নাই যেন মেয়েদের সব কিছু। তিনি প্রহরীকে বললেন, কই আংটিটা দেখি। প্রহরী তার হাতে আংটিটা দিল। আংটিটা হাতে নিয়েই তিনি যেন জ্বলন্ত অঙ্গার ছুঁয়েছেন এমন চমকে উঠলেন। আংটির একপাশে হাতির দাঁতের ওপর তেল রঙে আঁকা এক গোঁফ দাড়িওয়ালা যুবকের ছোট্ট ছবি বসানো, আর অন্য পাশে সোনার গায়ে খোদাই করা আছে বিনোদ চন্দ্র। মোহিত আংটি থেকে মুখ তুলে একবার ভালো করে ক্ষীরোদার মুখের দিকে তাকালেন। হঠাৎ 24 বছর আগের আর একটি মুখ তার মনে পড়ে গেল। অশ্রু সজল, স্নেহময়, লাজুক আর আশঙ্কা ভরা একটি মুখ। সেই মুখের সঙ্গে ক্ষীরোদার মুখের আশ্চর্য মিল রয়েছে। মোহিত আবার সোনার আংটির দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে মুখ তুলে যখন ক্ষীরোদার দিকে চাইলেন, তখন তার চোখে সেই কলঙ্কিনী পতিতা নারী আর আগের মতো রইল না। একটা ছোট্ট সোনার আংটির উজ্জ্বল আলোয় সে যেন স্বর্ণময় দেবী মূর্তির মতো দীপ্ত হয়ে উঠল। আজকের গল্প বিচারক এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।